আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল 10টায় সত্যি ভূতের গল্প নিয়ে। আজকের গল্প লেখক মঞ্জিল সেনের কলমে একটি কুকুর ও আমি। লেখক এবং লেখকের পরিবারের প্রতি আমার শ্রদ্ধাসহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। সম্পূর্ণ গল্পটি শুনে মূল্যবান মতামত জানিয়ে আর আপনাদের পরিচিত পরিজনদের কাছে গল্পটি শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন আছেন অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু করছি আজকের সত্যি ভূতের গল্প মঞ্জিল সেনের কলমে একটি কুকুর ও আমি। বাগানের বেড়ার ধারে দাঁড়িয়ে যতদূর দৃষ্টিটা যায় আমি সামনের দিকে মেলে দিলাম। দূরে একটা খড়ের বড় ঘর চোখে পড়ল। তার আশেপাশে ছোট ছোট কয়েকটা খড়ের চালা, মনে হয় ওটা একটা খামার। আর একটি মেয়ে, বোধহয় বউই হবে, কাপড় মিলছে। তার মূর্তি দূর থেকে এত স্পষ্ট দেখাচ্ছে যে মনে হচ্ছে যেন ঘোমটা পরা একটা পুতুল দাঁড়িয়ে আছে। নির্জনতার জন্যই এই বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু জায়গাটা যে এত নির্জন তা আগে বুঝতে পারিনি। ছোট্ট বাড়ি, আর এই বাড়িটিতে দুটো ঘর, রান্নাঘর, স্নানের একটু ঘেরা জায়গা, পায়খানা, আর সামনের দিকে একফালি বাগানও বেশ সুন্দর গোছানো। আমার একার পক্ষে বেশ লোভনীয়। চারিদিকের নিঃসঙ্গতা আমার সত্যিই ভালো লেগেছিল। দূরে ওই খামারের মালিকই আমার একমাত্র প্রতিবেশী। আশেপাশে আর কোনো ঘরবাড়ি আমার চোখে পড়ল না। সবচেয়ে কাছের গ্রাম হলো ধরালি বলে একটি গ্রাম। আমার বাড়ি থেকে প্রায় 1 মাইল হবে। আসার সময় যা রসদ আমি সঙ্গে করে এনেছিলাম, এই 4 দিনে তা প্রায় ফুরিয়ে এসেছে। আজকালের মধ্যেই ওই গ্রামের বাজারে জিনিসপত্র সওদার জন্য যেতে হবে। তার আগে বাগানটা একটু পরিষ্কার করা দরকার। অনেক দিন অযত্নে পড়ে থাকায় বড় বড় ঘাস ও বুনো আগাছায় চারিদিক ভরে গেছে। দূর থেকে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, মেয়েটি বোধহয় এই খামারের মালিকের বই হবে। কাপড় মেলা শেষ করে সে আবার চলে গেছে। তাকে যতক্ষণ দেখা যাচ্ছিল আমি যেন একজন মানুষের সান্নিধ্য অনুভব করছিলাম। এখন আবার নিজেকে বড় নিঃসঙ্গ মনে হচ্ছে। আমি উপুর হয়ে বসে খুরপি দিয়ে বড় বড় ঘাস তুলতে লাগলাম। বাগানটা যে অবস্থায় আছে তাতে মনে হয় বাড়িটা অনেকদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। মাটির তলায় একটা শক্ত কিছুতে ঠোকা লেগে খুরপিটা আমার হাত থেকে ছিটকে গেল। আমি হাঁটু ভেঙে ঘাসের ওপর বসে পড়ে বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি আলতোভাবে টিপতে টিপতে অলসভাবে চারিদিকে চোখ বুলোতে লাগলাম। হঠাৎ এক অতিথির আবির্ভাবে আমি সজাগ হয়ে উঠলাম। একটা কুকুর আমার দিকে এগিয়ে আসছে। কুচকুচে কালো, বেশ হৃষ্টপুষ্ট আর পরিচ্ছন্ন। আমার থেকে সামান্য দূরে পা মুড়ে কুকুরটা বসে পড়ল। তারপর মাথাটা একদিকে হেলিয়ে যেন লক্ষ্য করতে লাগলো আমার সকল কাজকে। আমি শিস দিয়ে ওটাকে কাছে ডাকার চেষ্টা করলাম। কুকুরটার কান দুটো খাড়া হয়ে উঠল। কুকুরটার গলায় একটা চামড়ার গলাবন্ধ। গলাবন্ধের সঙ্গে আবার পেতলের একটা চাকতি ঝুলছে। চাকতির এক পিঠে খোদাই করা রয়েছে লালু, আর উল্টো দিকে
মাধব আদর্শ কুটির। আমার বুঝতে দেরি হলো না যে কুকুরটার নাম লালু, আর ওর মালিক আদর্শ কুটিরের মাধব নামে এক ব্যক্তি। কুকুরটা দুপা পিছিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো, যেন কিছু সে খুঁজতে চাইছে। তারপরই ছুটে ঘন এক ঝোপ থেকে একটা শক্ত রবারের বল মুখে করে আমার কাছে ছুটে এলো। বলটা আমার পায়ের সামনে নামিয়ে পুনরায় জায়গা নিয়ে আবার সে দাঁড়ালো। এইভাবে কিছুক্ষণ খেলা চলার পর কুকুরটা যেন হঠাৎ ক্লান্ত হয়ে হাঁটা দিল। ঝোপঝাপের আড়ালে মিলিয়ে গেল ওর দেহটা। এবার আমি বাড়ির ভেতর ফিরে গেলাম। স্টোভে জল চাপিয়ে আমি যখন অপেক্ষা করছি, তখন আমার মনে হলো মাধব নামটা কোথায় যেন আমি শুনেছি, কিন্তু ঠিক কোথায় তা কিছুই মনে করতে পারছিলাম না। চা বানিয়ে পেয়ালা হাতে নিয়ে আমি এবার চেয়ারে বসলাম। মাধব নামটা ঘুরে ফিরে আমার মাথায় ঝিলিক খেলতে লাগলো, আর একটা চাপা অস্বস্তিতে মন ভরে উঠল আমার। আদর্শ কুটিরের মাধব, কোথায় যেন একটা চেনা সুর আমার কানে ঠেকছে, কিন্তু আবার হারিয়েও যাচ্ছে। হঠাৎ কালো মেঘ সূর্যকে ঢেকে ফেলল। বৃষ্টির আশঙ্কা করে বাগানে ফেলে আসা যন্ত্রপাতি কুড়িয়ে আনতে ছুটলাম আমি। কোদাল আর নিড়ানিটা পেলাম, কিন্তু খুরপিটা আমার চোখে পড়ল না। আমি বড় বড় ঘাসের ফাঁকে খুঁজতে লাগলাম। হঠাৎ বৃষ্টি এসে পড়ায় অগত্যা আমাকে বাড়ির ভেতর আশ্রয় নিতে হলো। ঘরে বসে একটা কাগজ পেন্সিল নিয়ে আমি ফর্দ করতে বসে গেলাম। গায়ের মুদিখানায় ওটা দিতে হবে। হঠাৎ খেয়াল হলো পেছন দিকের দরজায় কেউ যেন নখ দিয়ে আঁচড়াচ্ছে, আর দরজাটা খুলতেই লালু ঘরে ঢুকে পড়ল। শরীরটাকে সজোরে ঝাড়া দিয়ে ও এদিক সেদিক শুকল। তারপর আমার পাশে এসে দাঁড়ালো। ওর সঙ্গ পেয়ে আমি মনে মনে বেশ খুশি হলাম। ওকে দেবার মতো দুটো বিস্কুটও তখন আমার কাছে ছিল না, সবই ফুরিয়ে গেছে। ফর্দের মধ্যে আমি বিস্কুটও এবার ঢুকিয়ে নিলাম। লালু সারা ঘরটা একবার চক্কর দিয়ে এক কোণায় গুড়িসুড়ি মেরে শুয়ে পড়ল। বাইরে বৃষ্টি তখন বেশ সজোরে নেমেছে। আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে লাগলাম। বাগানে জল জমে গেছে। বৃষ্টি থামলে আবার যে কাজ শুরু করব তারও উপায় এখন আর নেই, বরং গ্রামে গিয়ে কেনাকাটাটা সেরে আসব। আমি ভাবতে লাগলাম ফর্দে আর কিছু যোগ করার আছে কিনা। একটা নিচু গোল টেবিলের ওপর থেকে ছোট্ট একটা ব্রোঞ্জের মূর্তি আমি হাতে তুলে অন্যমনস্কভাবে নাড়াচাড়া করতে লাগলাম। আমার আগে যিনি এ বাড়িতে ছিলেন, মূর্তিটা বোধহয় তারই। আরও কিছু জিনিস আসবাবপত্র সমেত বাড়িটা আমি কিনেছিলাম। আগে যিনি ছিলেন তিনি কেন এসব নিয়ে যাননি তা আগেও আমার মনে প্রশ্ন জেগেছিল। মূর্তিটা আবার টেবিলের ওপর আমি রেখে দিলাম। লালু এবার উঠে দাঁড়িয়েছে। আড়মোড়া ভেঙে ও লেজ নাড়তে লাগলো। বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি বেশ ধরে এসেছে। এবার গায়ের দিকে যাবার জন্য প্রস্তুত হয়ে আমি লালুকে খুঁজলাম, কিন্তু দেখি ও কখন যে চলে গেছে আমি টেরও পাইনি। এবার মেঠো পথ ধরে আমি গায়ে পৌঁছলাম। মুদির দোকানে ফর্দটা দিতেই যে লোকটি জিনিস বিক্রি করে সে আমার দিকে মুখ তুলে তাকালো। তখন মুদিখানায় আর কোনো ক্রেতা ছিল না। ছোট একটি গ্রাম। নতুন মানুষ দেখেই বোধহয় লোকটির দু চোখে একটু কৌতূহলের ছায়া দেখা গেল। আমি তাকে বললাম যে,
দাদা, আমি এখানে নতুন এসেছি, আর ওই শান্তি কুটিরের বর্তমান মালিক আমি। শান্তি কুটিরের নাম শুনেই লোকটি যেন চমকে উঠল। তারপর তার মুখ ফসকেই বেরিয়ে গেল, ও, বাড়িটার তবে এতদিনে গতি হলো। আমি জিজ্ঞেস করলাম, ওটা কি অনেকদিন খালি পড়েছিল? লোকটি একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, তা মাস ছয়েক তো বটেই। আমি অবাক হলাম, বললাম, আজকাল এত দিন কোনো বাড়ি খালি পড়ে থাকে না তো। কাছাকাছি লোকজন নেই বলেই বোধহয় বাড়িটা খালি পড়েছিল। লোকটি মাথা নিচু করে বলল। তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞেস করল, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না না, সেরকম কোনো অসুবিধা তো মনে হচ্ছে না। তারপরই হঠাৎ আমি প্রশ্ন করলাম, অসুবিধে হবার কোনো কারণ আছে নাকি? লোকটি যেন চমকে উঠল, মুখ নিচু করে বলল, না না, তেমন কিছু না। দোকানের মালিক এই সময় এলেন। আমার পরিচয় পেয়ে আমাকে আদর করে বসালেন। তারপর দোকানের লোকটিকে আমার জন্য চা আনতে বললেন। লোকটি চলে যেতেই তিনি বললেন, এক সময় এই জায়গাটা লোকজনের ভিড়ে ভরে উঠেছিল। শান্তি কুটিরই অবশ্য তাদের প্রধান আকর্ষণ ছিল। এদিকটা যেমন নিরিবিলি তেমন শান্ত, তাই ওই বাড়িতে খুন হওয়ায় বেশ সাড়া পড়ে গিয়েছিল। আমার রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। খুন শান্তি কুটিরে? মালিক ভদ্রলোক বলতে লাগলেন, বিনোদবাবু ও বাড়িটা ভাড়া নেবার মাত্র 3 মাস পরই ব্যাপারটা ঘটেছিল। ভদ্রলোক ছবি আঁকতেন, বেশ সুপুরুষও ছিলেন। মাধব হলো আপনার বাড়ি থেকে যে খামারটা চোখে পড়ে তার মালিক। তার বড় আদরের কুকুর লালু কেন জানি না বিনোদবাবুর বাধ্য হয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা ওটা শান্তি কুটিরে পড়ে থাকত। কুকুরটা অন্য একজনের ভক্ত হয়ে পড়ায় মাধব খুব বিরক্ত হয়েছিল। আমার দোকানে জিনিস কিনতে এসে মাধব একদিন স্পষ্ট সে কথা বলেই ফেলেছিল। ওর ধারণা হয়েছিল বিনোদবাবু কোনো কৌশলে তার ওই কুকুরকে বশ করেছেন। ঘটনা হয়তো আর বেশি দূর গড়াতো না যদি না ওই মাধবের বউ কুকুরটাকে ডাকতে শান্তি কুটিরে আনাগোনা শুরু করত। এতক্ষণে আমার মনে পড়ল, মাধব আর আদর্শ কুটির বিচারের সময় কাগজে যে খবর বেরিয়েছিল তা আমার নজর এড়ায়নি। তাই ওর নাম দুটো ঘুরে ফিরে আমার কানে বাজছিল। দোকানের মালিক বলে চললেন, ওই কুকুরটাই সমস্ত অনিষ্টের গোড়া বলতে পারেন। কুকুরটা ওই শান্তি কুটিরে না গেলে মাধবের বউ হয়তো কোনোদিন ওই বাড়িতে পাও দিত না। কুকুরকে নিয়েই ঝগড়াটা চরমে উঠল খুনের আগের দিন। বিনোদবাবু সন্ধেবেলা এখানে এসেছিলেন। মাধবও সেই সময় এখানে এসে পড়ে। দুজনের মধ্যে বেশ তর্কাতর্কি বেঁধে যায়। তারপরেই একটা মারামারি হয়ে যায় দুজনের মধ্যে। মাধবের পেটা শরীর, জোয়ান মানুষ। বিনোদবাবুকে সে মেরে মাটিতে শুইয়ে দেয়, আর ওই খুন করবে বলেও শাসানি দেয়। পরদিন কি ঘটেছিল তা সঠিক কেউ জানে না। যে ছেলেটি বিনোদবাবুর কাজকর্ম করত সেই প্রথম দেখতে পায় তার মনিব শোবার ঘরে চিত হয়ে পড়ে আছে। ও ভয়ে আমাদের কাছে তখন ছুটে আসে। বিনোদবাবুর কপালে একটা গর্ত, আর তার চারপাশে বারুদের দাগ আমরা সবাই দেখেছিলাম। পুলিশ সেদিনই মাধবকে গ্রেপ্তার করে। একজন রাখাল তাকে নাকি খুব ভোরে শান্তি কুটির থেকে বেরোতে দেখেছিল।
মাধব অবশ্য পুলিশের কাছে বলেছিল সে বিনোদবাবুর সঙ্গে ব্যক্তিগত ব্যাপারে দেখা করতে গিয়েছিল। ও যখন বাড়ি থেকে বেরিয়ে আসে তখন বিনোদবাবু চেঁচাচ্ছিলেন। রিভলভারের গুলিতেই যে বিনোদবাবু মারা গিয়েছিলেন সে বিষয়ে একদম সন্দেহ নেই, কিন্তু রিভলভারটা কোথাও খুঁজে পাওয়া যায়নি। মাধব নিশ্চয়ই ওটা লুকিয়ে রেখেছিল। ও কোথা থেকে ওটা জোগাড় করেছিল তা আজও জানা যায়নি। বিচারের সময় জানা যায় মারা যাবার দুদিন আগে বিনোদবাবু শহরে ডাক্তারের পরামর্শ নিতে গিয়েছিলেন। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে দেখে বলেছিলেন ওনার পেটে নাকি ক্যান্সার হয়েছে, তাই উনি ক্যান্সারে ভুগছেন। আয়ু তার আর বেশি দিন নেই। তিনি নাকি মাধববাবুকে একথা বলেও ছিলেন। বুঝতেই পারছেন, মাধব মিছিমিছি খুন করেছিল। আর কিছুদিন ধৈর্য ধরে থাকলে স্বাভাবিকভাবেই ক্যান্সার রোগে বিনোদবাবুর মৃত্যু হতো। মাধব যদি রিভলভারটাও বিনোদবাবুর হাতে গুঁজে দিত কিংবা ঘরে ফেলে রাখত তবে হয়তো সমস্ত ঘটনা বদলেই যেত। বিনোদবাবু ওই ডাক্তারবাবুর কাছে সব শোনার পর জীবনের প্রতি তার আর মায়া ছিল না, তাই তিনি নিজেই আত্মহত্যা করেছেন এই কথাটা একেবারেই ফেলে দেওয়া যেত না। বেচারা মাধব এখন জেলে পচে মরছে। বিচারে ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। ব্যাপারটা তবে এই ঘটেছিল। আমি উঠে দাঁড়িয়ে বললাম। মুদিখানার মালিক মাথা দোলাতে দোলাতে বললেন, দলে দলে লোক এই ঘটনার পর এখানে এসেছিল। একজন শিল্পী, ছবির মতো একটা বাড়ি, যেন একটা উপন্যাস। এবার ভদ্রলোক নিজের রসিকতায় নিজেই হেসে উঠলেন। আমি এবার ফেরার পথ ধরলাম। যাবার সময় আমার যা সময় লেগেছিল ফেরার সময় কিন্তু তার চাইতে অনেক বেশি সময় লাগলো। পা দুটো যেন আর চলতে চাইছে না। লালু যেন আমার জন্যই বাগানে অপেক্ষা করছিল। আমাকে দেখা মাত্র কাঠের গেটের ওপর সামনের দুপা তুলে জিপটা বের করে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি একটু থমকে দাঁড়ালাম। কেন জানি না ওকে আদর করার ইচ্ছেটা আর হচ্ছিল না। আমি গেট খুলে ভেতরে ঢোকা মাত্র ও আমার গা ঘেঁষে দাঁড়ালো। আমি বাড়ির দিকে হাঁটতে শুরু করলে আমার সঙ্গে সঙ্গে লালুও চলতে শুরু করলো। আমার খালি মনে হতে লাগলো বিনোদবাবুর সঙ্গেও হয়তো কুকুরটা এই একই আচরণ করেছিল। তারও গা ঘেঁষে হয়তো ও চলেছে। তার মৃত্যুর কারণও হলো এই কুকুরটা। কেন জানি আমার মনে হচ্ছিল শান্তিকুটির আমার পক্ষে আর নিরাপদ নয়। এটা আসলে বিনোদবাবুর বাড়ি, আসবাবপত্র তারই। আমি যেন এখানে অনাহুত। কোন ঘরটায় ভদ্রলোক খুন হয়েছিলেন বাড়িটার আনাচে কানাচে তার স্মৃতি যেন জল করছে। কেন জানি না আমার শরীরটা কেঁপে উঠল। লালু যেন আমার মনের ভাব বুঝতে পেরেছে। আমার মুখের দিকে গভীরভাবে তাকিয়ে ও যেন কিছু বলতে চাইছে। হঠাৎ কিসের একটা তাড়নায় আমি পিছন ফিরে তাকালাম, আর তখনই মাধবের বউকে আবার দেখতে পেলাম। যে কাপড়গুলি সে মেলে দিয়েছিল সেগুলি ও তুলে নিচ্ছে। আমি দূর থেকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বউটি একটা হলুদ রঙের শাড়ি পরে আছে। অল্প বয়সী বলে মনে হচ্ছে, কিন্তু দূরের জন্য ঠিক বোঝা যাচ্ছে না। হঠাৎ বউটি এ বাড়ির দিকে তাকালো, আর আমার হৃৎপিণ্ডটা হঠাৎ লাফিয়ে উঠল। লালু এখানে আছে টের পেলে বউটি কি
ওকে ডাকবার শুনে আবার এখানে আসবে। আমার ধমনীতে দ্রুত রক্ত চলাচল শুরু হয়ে গেল। অতীত যেন আমাকে গ্রাস করতে চাইছে। বিনোদবাবু বেঁচে থাকতে যেসব ঘটনা ঘটেছিল, আবার কি তার পুনরাবৃত্তি ঘটবে? আর এবার ঘটনার নায়ক হব আমি। তাড়াতাড়ি পা চালিয়ে আমি ঘরের মধ্যে ঢুকে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করে আবার আমি বাগানের কাজে হাত লাগালাম। ঘর থেকে বাইরে থাকতেই আমার মন চাইছে বেশি। ভেতরে যদি হঠাৎ অশরীরী বিনোদবাবুর সঙ্গে আমার দেখা হয়ে যায়। লালু সেই যে আমি বাড়ি ফেরার পর সঙ্গে এসেছিল, তারপর থেকে ওকে আর দেখতে পাচ্ছি না। বিকেলের দিকে মুদির দোকান থেকে আমার জিনিসপত্র এসে গেল। যে নিয়ে এসেছিল সে চলে যাবার পর আমি সেগুলো গুছিয়ে তুলতে লাগলাম। এই সময় হঠাৎ আমার খেয়াল হলো ব্রোঞ্জের মূর্তিটা টেবিলের ওপর নেই। আমার কেমন যেন খটকা লাগলো। আজ সকালেই আমি ওটা নিয়ে নাড়াচাড়া করেছি। নিচু গোল টেবিলটার ওপর ওটাকে আমি আবার রেখে দিয়েছিলাম, সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। কোথাও ওটাকে খুঁজে পেলাম না। আশ্চর্য, ওটা কি কোথাও উড়ে গেল? কেউ কি আমার অবর্তমানে বাড়ির মধ্যে ঢুকেছিল? কিন্তু মূর্তিটা ছাড়া আর কিছু খোয়া গেছে বলে আমার নজরে পড়ল না। বেরোবার আগে আমি দরজা টেনে দিয়েছিলাম, কারণ আমার স্পষ্ট মনে আছে ফিরে আসার পর চাবি দিয়ে আমাকে দরজা খুলতে হয়েছিল। বাড়িটা যিনি তৈরি করেছিলেন তার রুচিবোধ আছে বলেই বলতে হবে। বিলিতি কায়দায় দরজা বাইরে থেকে টানলেই লক হয়ে যায়, চাবি ছাড়া খোলাও সম্ভব না। ওটার চাবি বাড়ি কেনার সময় আমার দখলে এসেছিল। বিনোদবাবুই নিশ্চয়ই ওটা ব্যবহার করতেন। হঠাৎ একটা চিন্তা আমার মাথায় ঝিলিক খেলে গেল। এইসব দরজার সাধারণত দুটো চাবি থাকে, যাতে একটা হারিয়ে গেলে অসুবিধে পড়তে না হয়। বিনোদবাবু যখন বাড়িটা ভাড়া করেছিলেন তখন তাকে নিশ্চয়ই দুটো চাবি দেওয়া হয়েছিল। মুদির দোকানের মালিক সকালে কথায় কথায় বলেছিলেন যে বাড়িটা কিনবেন বলেই নাকি বিনোদবাবু প্রথমে ভাড়া নিয়ে একটা ট্রায়াল দিচ্ছিলেন। দ্বিতীয় চাবিটা তবে কোথায় গেল? তখনই আমার মনে পড়ল সকালে খুরপিটাও রহস্যজনকভাবে উধাও হয়েছে। আমি বাগানে ফিরে গিয়ে যেখানে ওটা হারিয়েছিলাম সে জায়গাটা আবার খুঁজতে শুরু করলাম। লালু এসে আমার পাশে দাঁড়ালো। ওর আসা যাওয়া যেন বাতাসের মতো, এই আসে আর এই নেই। খুরপিটাকে কোথাও খুঁজে পেলাম না। খুরপি আর ব্রোঞ্জের মূর্তি দুটোই যেন হাওয়া হয়ে গেছে। আমার কেন জানি মনে হতে লাগলো এ দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা অদৃশ্য হাত যেন কোনো উদ্দেশ্য নিয়েই এ কাজ করছে। আমি যেন পাকচক্রে এই বাড়ির অতীত ঘটনাবলীর সঙ্গে জড়িয়ে পড়ছি। একটা বিপদের মুখে যেন আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি লালু কোথা থেকে বলটা মুখে করে আমার সামনে এসে দাঁড়ালো। ও বোধহয় আবার খেলা শুরু করতে চায়, কিন্তু বলটা ওর মুখ থেকে নেবার জন্য আমি হাত বাড়াতেই ও কয়েক পা পিছিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। ওর কান দুটো খাড়া হয়ে উঠেছে। তারপরই ও পেছন ফিরে কিছুটা দৌড়ে গেল, আমার দিকে আবার ঘুরে দাঁড়ালো। ও যেন আমাকে ওর অনুসরণ করতে আহ্বান জানাচ্ছে। আমি ক্রমশই সম্মোহিতের মতো ওর পিছু নিলাম। ঝোপঝাড় ডিঙিয়ে ও মাঠের মধ্যে নেমে
আমার জন্য অপেক্ষা করছে। আমার একবার মনে হলো ও যেন আমাকে খামার বাড়ির দিকে নিয়ে চলেছে, যেখানে আছে মাধবের বউ। কিন্তু একটু পরেই আমার ভুল ভাঙল। ও চলেছে অন্যদিকে। একটু গিয়েই ও থেমে আমার দিকে মুখ করে দাঁড়াচ্ছে। আমি কাছাকাছি যেতেই আবার এগিয়ে যাচ্ছে। বেশ কিছুটা গিয়ে একটা ঘন ঝোপের সামনে কুকুরটা থামল। তারপর পা দিয়ে ঝোপের এক জায়গা সরিয়ে বলটা মুখ থেকে ওখানে ফেলে দিল। তারপর কয়েক পা দূরে সরে জিভ লক লক করতে করতে অদ্ভুত দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো। যেন ওর চোখ কিছু কথা বলে চলেছে। ও যেন বলছে, এই জায়গাটা ভালো করে দেখো। আমি হাঁটু গেড়ে বসে হাত দিয়ে ঝোপ সরালাম। ঝোপের মধ্যে একটু জায়গা আশ্চর্য রকম পরিষ্কার, বাইরে থেকে বোঝবার উপায় নেই। বলটা প্রথমেই আমার চোখে পড়ল, তারপর খুরপি আর ব্রোঞ্জের মূর্তিটা। আরও কিছু আমার নজরে এলো। ছবি আঁকবার একটা তুলি, এক পাটি চটি আর একটা রিভলভার। একটা কুকুর মুখে করে আনতে পারে এমন সব জিনিস। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম। বিনোদবাবু মারা যাবার পর কুকুরটা যদি রিভলভারটা মুখে করে এখানে এনে লুকিয়ে রাখে, তবে আত্মহত্যার প্রশ্নটা উড়িয়ে দেওয়া যায় না। আমি রুমাল দিয়ে সন্তর্পণে রিভলভারটা তুলে নিলাম। ওটার হাতলে যদি আঙুলের ছাপ অক্ষত থাকে, তবে তার গুরুত্ব অনেক। ঘন ঝোপের ভেতর থাকায় ঝড় জলের হাত থেকে ওটা রক্ষা পেয়েছে। আমি উঠে গিয়ে এপাশ ওপাশ চোখ মেলে ভালো করে দেখে নিলাম, কিন্তু লালুকে আর দেখতে পেলাম না। নিজের দুষ্কর্মের জন্যই হয়তো লালু নিজেকে ধরা না দিয়েও যেন লজ্জায় পড়েছিল। পরদিন সকালেই আমি শহরে গিয়ে থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করলাম। সব কথা খুলে বললাম তাকে। তিনি নীরবে আমার কথা শুনলেন। তারপর একজন সাব ইন্সপেক্টরকে ডেকে পাঠালেন। তার কাছেও ঘটনার আগাগোড়া আবার বললাম। তিনি সব শোনার পর রুমালে জড়ানো রিভলভারটা সতর্কভাবে টেবিলের ওপর রাখলেন। এই রিভলভারটা নিশ্চয়ই বিনোদবাবুর মৃত্যুর ব্যাপারে নতুন আলোকপাত করবে। আমি তাদের গম্ভীর মুখের দিকে তাকিয়ে রইলাম। দারোগাবাবু আস্তে আস্তে মাথা দুলিয়ে দুলিয়ে বললেন, হ্যাঁ, তা অবশ্যই করবে। তারপরেই তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি তাহলে শান্তি কুটিরে নতুন এসেছেন, তাই না? আমি এবার ঘাড় নেড়ে সায় দিলাম। দারোগাবাবু সাব ইন্সপেক্টরের মুখের দিকে এবার তাকালেন। তাদের চোখে চোখে যেন কি কথা হয়ে গেল। তারপর দারোগাবাবু বড় একটা নিঃশ্বাস নিয়ে বললেন, বিনোদবাবুর আঙুলের ছাপ যদি এটাতে পাওয়া যায়, পাওয়া যাবেই বলে আমার বিশ্বাস। তবে নতুন করে আবার কেসটা খাড়া করতে হবে। আপনি কিভাবে রিভলভারটার সন্ধান পেলেন তারও একটা রিপোর্ট দাখিল করতে হবে আমাদের। তবে আমাদের রিপোর্টটা বেশ ভেবেচিন্তে করতে হবে, বুঝলেন? ভেবেচিন্তে কেন? আমি একটু অবাক হয়েই দারোগাবাবুর মুখের দিকে তাকালাম। মশাই, মুশকিলটা তো সেখানেই। মুশকিল যে ওই কুকুরটাকে নিয়ে। দারোগাবাবু চিন্তিত মুখে জবাব দিলেন। আমি ততোধিক বিস্ময়ে বললাম, আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। কুকুরটা আবার কি মুশকিল করল? দারোগাবাবু আমার মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, ওই কুকুরটাই মাধবের বড় ন্যাওটা ছিল। মাধবকে গ্রেপ্তার করে নিয়ে যাবার পর থেকেই ও অনশন শুরু করে দেয়। কিছুই ও মুখে দিত না, আর না খেয়ে খেয়েই শুকিয়ে মরে গেল কুকুরটা। সে আজ প্রায় 6 মাস আগের কথা। দারোগাবাবু এবার থামলেন, কিন্তু আমি যেন
কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। নমস্কার। আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক আর আপনাদের পরিজন পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে আমাকে গর্বিত করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সব সময়। নমস্কার।